আচ্ছা, জিডিপি মনে আছে? ইকোনমিক্সের জিডিপি, জিডিপি কাকে বলে? জিডিপি বাইরের লোক হোক, এইখানের লোক হোক, এইখানে উৎপাদন করলে ওইটা আমাদের কি জিডিপি, তাই না? কিন্তু সর্বশেষ মূল্য জিডিপি। আচ্ছা, এই জিডিপি, জিডিপির পরে কি জিএনপি? জিএনপি, জিএনপি মানে কি? দেশীয় ইনকাম। আমাদের দেশের লোক বাইরে থাকলে ওই ওইটা আমাদের কি জিএনপি, তাই কি না? জিএনপি। আচ্ছা, এই জিডিপির থেকে ডেপ্রিসিয়েশন সরাই দিলে কি করে থাকে? এনএনপি, হ্যাঁ, নেট ন্যাশনাল, এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। যখনই আমি জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন সরাই দেবো কি পাবো? এনডিপি। যখনই আমি জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন সরাই দেবো কি পাবো? এনএনপি। এটুকু মনে আছে তো? আচ্ছা, জিডিপি কয় প্রকার? কি কি? নমিনাল জিডিপি, রিয়াল জিডিপি, আর একটা পিপিপি জিডিপি। তাহলে নমিনাল জিডিপি আর রিয়াল জিডিপি বলে দিয়েছিলাম, মনে আছে তো? নমিনাল জিডিপি কি? নমিনাল পার পিস প্রাইস হিসাবে প্রোডাকশনের গুণ করলে পরে যেটা হয় সেটা কি? নমিনাল জিডিপি। আর যদি বলি রিয়াল জিডিপি, কোনো একটা বেস ইয়ার থাকবে, ওই বেস ইয়ারটা ডিটেক্ট কে করবে? আমি আর তুমি না, অর্থ মন্ত্রক ডিসাইড করবে যে আর কোন ইয়ারটাকে বেস ইয়ার ধরবো। ওটা ধরে 2011, মানে ধরবে কোনটা? মানে বেশিও না কমন একটা এভারেজ ওদের জিডিপি ছিল, সেটাকে ওরা বেস ইয়ারকে ধরবে, ঠিক আছে তো? ওই ইয়ারের পার পিস প্রাইসের সাথে প্রোডাকশনকে গুণ করে যেটা পাবো সেটা আমাদের কি রিয়াল। কোন দেশের জিডিপি ক্যালকুলেট হয় কার উপরে? নমিনালের উপরে না রিয়ালের উপরে? রিয়ালের উপরে। বোঝা গেল তো? রিয়ালের উপরে ই হয়। আচ্ছা বলো, জিডিপি ডিফ্লেক্টর কাকে বলে? জিডিপি ডিফ্লেক্টর নমিনাল বাই রিয়াল ইনটু 100। আচ্ছা, এটা ডিফ্লেক্টর দিয়ে কি হয়? ইনফ্লেশন পরিমাপ করা হয়। কি করা হয়? ইনফ্লেশন পরিমাপ করা হয়। বোঝা গেল তো? ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন মানে আমার কোম্পানি আছে, আমার কোম্পানি আছে, আমি লাইট প্রডিউস করি, তো আমি 100টা বানাইলাম, 100টার মধ্যে 20টাই নষ্ট বেড়ে গেল, তাহলে ডেপ্রিসিয়েশন কি? নষ্ট মাল 20। বোঝা গেল তো? ডেপ্রিসিয়েশন বোঝা গেল তো? মনে আছে তো জিডিপি আর জিএনপির ডিফারেন্স কি বলা হয়? পার্থক্যকে বলো। নেট ফরেন ফ্যাক্টর কি বলা হয়? এনএফএফআই কাকে বলে? নেট ফরেন ফ্যাক্টর ইনকাম, নেট ফরেন ফ্যাক্টর ইনকাম, এনএফএফআই। মনে আছে তো? যদি বলি ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু কি, কিভাবে বের করবো? ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু কি হবে? ডেপ্রিসিয়েশন জিজ্ঞাসা করতেছে কিন্তু, জিডিপি মাইনাস এনডিপি। শুধু একটা না, কিন্তু আরেকটা আছে, ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু আবারও হতে পারে কি? জিএনপি মাইনাস এনএনপি। ক্লিয়ার তো? বোঝা গেল তো? আর জিএনপি আর জিডিপির পার্থক্য কি বলা হয়? এনএফএফআই। কনসেপ্ট ক্লিয়ার? তা আমরা নমিনাল রিয়াল দুটোই করে ফেলাইছি, ডিফ্লেক্টর করে ফেলাইছি। এবার কি করবো? কি বাকি রাখছিলাম? পিপিপি জিডিপি। পিপিপি জিডিপি, পিপিপি জিডিপি হচ্ছিল পারচেসিং পাওয়ার প্যারিটি জিডিপি। কি বললাম? পারচেসিং পাওয়ার প্যারিটি জিডিপি, ঠিক আছে তো? পিপিপি জিডিপি কি? একটা তো পিপিপি মডেল আমরা পড়ছিলামই। পিপিপি মডেল মনে আছে? বলো, প্রাইভেট পার্টনারশিপ। আচ্ছা, তার মানে এই তোমার পিপিপি জিডিপি কি বললাম? পারচেসিং পাওয়ার প্যারিটি জিডিপি, ঠিক আছে তো? পারচেসিং পাওয়ার প্যারিটি জিডিপি মানে কোনো ব্যক্তির ক্রয় করার ন্যূনতম ক্ষমতা, তাই না? পারচেসিং পাওয়ার প্যারিটি কি? কোনো জিনিস কেনার, কোনো ব্যক্তির কোনো জিনিস কেনার ন্যূনতম ক্ষমতা। সেটা আরেকটু ভালো করে বুঝুন। আগে যখন আমি ছোট ছিলাম, বন্ধু ঘুরতে যদি যাইতাম, বাবার কাছে ঘ্যান ঘ্যান করলে দুর্গাপুজোর সময় 100 টাকা দিলেও দিত, 100 টাকা দিত। 100 টাকার মধ্যে আমার সঙ্গে যদি কেউ থাকতো, বাড়িতে আসার সময় 30 টাকা দিয়ে আমি 1 প্লেট মোমো আর ওকে 1 প্লেট মোমো খাওয়াইতাম,
আরো 40 টাকা বাড়িতে ঘুরায় নিয়ে আসতাম, হ্যাঁ কি না? এখনো যদি আমি বাজারে যাই বা ঘুরতে টুরতে যাই, ওই 100 টাকা যদি নিয়ে যাই, 100 টাকা নিয়ে গেলে খুব জোরে ভেজ মোমো 40 টাকা, এখন 40 টাকা আমি খাবো, আমার সঙ্গে যে থাকবে তাকে 40 টাকা খাওয়াবো, আরো 20 টাকা বাড়িতে নিয়ে আসবো, হলো? এবার তুমি তোমাদেরকে চিন্তা করো, তোমাদের 100 টাকা দিলে পরে তোমাদের কিছু হবে? তোমরা আগেই গিয়ে ঢুকবা যুবরাজ, যুবরাজে ঢুকলে পরে 100 টাকার কি পাবা? তবুও যদি বাইরে খাইতে 90 টাকার বিরিয়ানি পাইতা, কিন্তু ওর ওইখানে 150 টাকার থেকে বিরিয়ানি শুরু, তাহলে তোমার 100 টাকা দিয়ে হবে? বলো, পারচেসিং পাওয়ার আমার বেশি না তোমার বেশি? আমার বেশি। আমি 100 টাকায় আমার ইয়ে কোটা চালাই নিতে পারবো, কিন্তু তোমার 100 টাকা দিয়ে কিছু হবে না। এইটাই হচ্ছে হলো পারচেসিং পাওয়ার প্যারিটি। বোঝা গেল তো? পারচেসিং পাওয়ারটা বোঝা গেল তো? ওই টাকা দিয়ে আমি যেরকম ভাবে আমার জীবনযাপন করতে পারবো, তুমি করতে পারবে না। এটাকে বলা হয় পারচেসিং পাওয়ার প্যারিটি। এই যে এই পিপিপি জিডিপি দিয়ে কি হয়? এই পিপিপি জিডিপি দিয়ে কোনো দেশের সঙ্গে প্রোডাক্টের তুলনা করা হয়। যেমন আমাদের এখানে চা কয় টাকা? কয় টাকা? 5 টাকা, 10 টাকা কাপ। এই 10 টাকা কাপই যদি তুমি আমেরিকাতে কিনতে যাও, পাবা? আমেরিকাতে কিনতে গেলে পাবা $1 $2 পায় 160 টাকা, 170 টাকা। বোঝা গেল না? আরো বেশি পারলে, বুঝলে তো? তাহলে এই রকম যে তফাৎটা, এই যে প্রোডাক্টের যে দামের হেরফের, এইটা দিয়েই আমাদের পিপিপি জিডিপি তুলনা করা হয়। বোঝা গেল তো? যেমন তুমি চিন্তা করো না, আমাদের আমাদের এখানে খুব জোর হলে একটা ইঞ্জিনিয়ারের বেতন কত হবে? 1 লাখ 1.5 লাখ, হলো তো? এইবার আমাদের এখানে কোম্পানি 1 লাখ 1.5 লাখ দিয়ে যে রাখে, ও কি কোনোদিনও চাবে আমেরিকার থেকে ইঞ্জিনিয়ার এসে আমাদের এখানে কাজ করবে? ওর ক্ষমতা থাকবে? থাকবে? ও পোষাই দিতে পারবে না ওকে দিয়ে। কেননা আমাদের এখানে 1.5 লাখের যে বেতনটা, ওদের ওইখানে কত? প্রায় 17,000 অ্যারাউন্ড, সরি 17 লাখ অ্যারাউন্ড। ও পোষাইতে পারবে? তার জন্যই আমেরিকার কোম্পানিরা কোথার থেকে ইয়ে নেয়, কোথা থেকে লেবার নেয়? আমাদের এখান থেকে নেয়। ওকে যদি, ওকে আমাদের এখানে কত 1.5 লাখ, তো ওকে যদি 3 লাখ দেয় ও খুশি। ও এখানে কাজ করবে না ওইখানে কাজ করবে? ও কোথায় যাবে? ও আমেরিকাতে, বিদেশে যাবে কাজ করতে। বোঝা গেল? এই জন্যই আমাদের এই যে বড় বড় মেধারা বাইরে চলে যায় কাজ করতে। বোঝা গেল তো? তাহলে পারচেসিং পাওয়ার প্যারিটি বুঝতে পারলা? আর কোনো কথা আছে? নমিনাল জিডিপি, রিয়াল জিডিপি, পিপিপি জিডিপি, ক্লিয়ার? এই পিপিপি জিডিপি, এই পিপিপি জিডিপি যদি বলি, এই পিপিপি জিডিপির দিক থেকে সব থেকে আগে হচ্ছে প্রথম যে দেশ, সেটা হচ্ছিল চীন। কি প্রথম ইয়ের দিক থেকে? কি চায়না? প্রথম দেশ চায়না। যদি বলে সেকেন্ডে আছে ইউএসএ, সেকেন্ডে আছে কি ইউএসএ, কিন্তু থার্ডে কে আছে? কে আছে? ইন্ডিয়া। এবার মন দিয়ে, পিপিপি জিডিপি আলাদা। আমাদের আচ্ছা, তোমার দেশে বাইরের কোম্পানি বিজনেস করতে আসবে, তোমার দেশে কি দেখে? জিডিপি দেখে আসবে। কি দেখে আসবে? জিডিপি দেখে। মানে কোনো বিদেশি কোম্পানি কি দেখে আসবে ব্যবসা করতে? জিডিপি দেখে আসবে। তো জিডিপি তুমি কোনটা প্রকাশ করো? নমিনাল, রিয়াল, পিপিপি, কোনটা? রিয়াল জিডিপি। ঠিক আছে তো? এই পিপিপি জিডিপি কি? কোনো দেশের দ্রব্য এইসব ব্যাপার। পারচেসিং পাওয়ার, সব থেকে বড় কথা পিপিপি জিডিপি, পারচেস, তোমার ক্রয় ক্ষমতা, তুমি কতটুকু কিনতে পারো, এটাকে বলা হয় কি? পিপিপি। বোঝা গেল তো? এই পিপিপি জিডিপির দিক থেকে কে প্রথম? চায়না। দ্বিতীয় কে? ইউএসএ। তৃতীয় কে? ইন্ডিয়া। কিন্তু 1991 সালে ইন্ডিয়ার স্থান ছিল পিপিপি জিডিপিতে 10 নাম্বার। পিপিপি জিডিপিতে কত নাম্বার ছিল? 10 নাম্বার। সেই সময়, তার মানে 10 নাম্বার থাকা মানে কি? ওই সময় আমাদের পারচেসিং পাওয়ার ছিল না। হ্যাঁ, পারচেসিং পাওয়ার ওই সময় আমাদের কে ছিল? ছিল না। তো ওই 1991-তে আমাদের শুধুমাত্র 15 দিনের, আমাদের জীবনযাপনের জন্য 15 দিনের পয়সা বাকি ছিল। 15 দিনের পয়সা। তো ওই সময় অর্থমন্ত্রী ছিল আমাদের মনমোহন সিং। ওই সময় অর্থমন্ত্রী কি ছিল? মনমোহন সিং। সমস্ত দেশের গয়না বাইরের কান্ট্রিতে বন্ধক রাখছে। ওই বন্ধক রাইখে আমাদের অর্থনীতি তুলে দিচ্ছে। এই পিপিপি জিডিপির দিক থেকে ওই সময়ের পরের থেকে আমরা 3 নম্বরে আজ পর্যন্ত নিচে নামিনি। ঠিক আছে তো? এই অ্যাকচুয়ালি সবাই মনমোহন সিংকে আজে বাজে কথা বলতো, কিন্তু লোকটার মধ্যে অনেক ট্যালেন্ট ছিল। ও কি ছিল? অর্থনীতির লোক ছিল। ও তো আরবিআই গভর্নর ছিল। তোমাদের কাছে কারোর কাছে যদি 1980-র নোট থেকে থাকে, দেখবে 100 টাকার একটা, যদি ওই অশোক স্তম্ভওয়ালার যে নোটটা, ওটাতে ইয়ে ওর সিগনেচার আছে, গভর্নর। ও তো গভর্নর মানুষ।
যেহেতু ভালো লোক ওই জন্য ওকে গদিতে বসানো হয়েছিল। দেখবা কোনো পার্টি এখনো পর্যন্ত যদি আগের সরকারকে গালাগালি করে, এই মনমোহন সিংকে কিন্তু নাম ধরে গালিগালাজ করে না। তাহলে কি বললাম, পিপিপি জিডিপি কি পারচেসিং পাওয়ারের জিডিপির দিক থেকে প্রথম কে? পারচেসিং পাওয়ারের দিক থেকে চায়নার কেমন করে ক্ষমতা? কেন হবে না? তুমি যদি চায়নার যদি কোনো মাল নাও, সব থেকে কম দামে কোথায় পাওয়া যায়? চায়না। তাহলে বোঝো চায়নাতে কি যে কোনো জিনিসের কথা বলি, যেমন এসির কথাই বলি, এই চায়না মালের চায়নার একটা প্রোডাক্ট আছে নাম হচ্ছে হায়ার, ঠিক আছে? তো এই হায়ারের দাম 25,000 26,000 থেকে শুরু, কিন্তু একই কন্ডিশনে একই যে ফিচার্স, সেই ফিচার্সের ভোল্টাস নিতে যাও, তারপরে হাবিজাবি ডাইকিন নিতে যাও, ওগুলার দাম প্রচুর, 35,000 40,000 নিচে পাবাই না। 1 টন 1.5 টনের এসির কথা বলতেছি, বোঝা গেল তো? এদের ওরা প্রচুর পরিমাণে উৎপাদন করে, প্রচুর, আর দেখবা টেকসই কম, বোঝা গেল তো? তার জন্য হচ্ছিল চায়নার হচ্ছে পার্চেসিং পাওয়ার, এটা মনে রাখবা। তাহলে পিপিপির জিডিপির থেকে পার্চেসিং পাওয়ার কার বেশি? চায়নার। দ্বিতীয় কে? ইউএসএ। তৃতীয় কে? ইন্ডিয়া। আচ্ছা, এইবার যেটা অরিজিনাল জিডিপি কাকে বলতেছি আমি? রিয়াল জিডিপি। এবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে রিয়াল জিডিপিতে সবার আগে কে? রিয়াল জিডিপি সবার আগে কে? রিয়াল জিডিপি সবার আগে হচ্ছে ইউএসএ। সবার আগে কে? ইউএসএ। সেকেন্ড কে হবে? অবভিয়াসলি চায়না। সেকেন্ড কে হবে? সেকেন্ড কে? চায়না। বোঝা গেল তো? চায়না হবে কেউ? চায়না, তাই না? সেকেন্ড। থার্ডে কে হবে? থার্ডে জাপান। থার্ডে কে? জাপান। এত শত জানার দরকার নেই, প্রথমটা জানলেই হবে। আর আমাদের দেশ হচ্ছিল 7। আমাদের দেশ কত নম্বরে রিয়াল জিডিপির তুলনায়? 7। হ্যাঁ, বোঝা গেল তো? তার মানে আমার রিয়াল জিডিপির তুলনায় আমাদের দেশ কততম? 7। আর প্রথম কত? ইউএসএ। প্রথম ছিল কে? ইউএসএ। তার মানে জিডিপি বোঝা গেল। জিডিপি বোঝা গেল। এইবার আজকে বুঝবো ইনকাম। কি বুঝবো? ইনকাম, আয়। ইনকাম সম্পর্কে তোমাদের বোঝানোর কিছু নেই, ইনকাম তোমরা জানো। ইনকাম কি? কোনো ব্যক্তি তার শ্রমের পরিবর্তে যে ধন উপার্জন করেন তাকে ওই ব্যক্তি কি বলবো? ইনকাম। বোঝা গেল তো? তাহলে ইনকাম বোঝা গেল তো? ইনকাম কি? শ্রমের পরিবর্তে যেই ধন অর্জন করবে তাকে বলবে কি? ইনকাম। ঠিক আছে তো? এই ইনকাম 3 ধরনের। এই ইনকাম 3 ধরনের। একটা বলা হয় মানি ইনকাম। কি ইনকাম? মানি ইনকাম। মনিটারিয়াল ইনকামও বলে কোথাও কোথাও, ঠিক আছে তো? এই মানি ইনকামটা কি? মানি ইনকাম হচ্ছে হলো তুমি শ্রমের পরিবর্তে সরাসরি অর্থ উপার্জন করবা, টাকা। তুমি পরিশ্রম করবা, তোমাকে টাকা দিবে, সেটা হচ্ছে কি? মানি ইনকাম। বোঝা গেল তো? কিন্তু তুমি যদি ধরো আমি তোমাকে বাড়িতে গিয়ে পড়াইলাম, টাকা দেওয়ার পরিবর্তে তুমি আমাকে আটা দিয়ে দিলা, হ্যাঁ, তো এইটাকে কি মানি ইনকাম বলবা? এটা মানি, এটা তো ইনকামের মধ্যে পড়ে বাটার সিস্টেম, বিনিময় প্রথা, হ্যাঁ কি না? তাহলে মানি ইনকাম কাকে বলবো? আমি শ্রমের পরিবর্তে সরাসরি যেখান থেকে মুদ্রা উপার্জন করব তাকে বলা হয় মানি ইনকাম। ঠিক আছে? এরপরে আসি ডিসপোজেবল ইনকাম। এরপরে কি? ডিসপোজেবল ইনকাম। এই ডিসপোজেবল ইনকাম মানে ব্যবহারযোগ্য আয়। বাংলায় কি কয়? ব্যবহারযোগ্য আয়। তাহলে ডিসপোজেবল মানি ইনকাম ক্লিয়ার? মানি ইনকাম মানে আমি শ্রমের পরিবর্তে সরাসরি যেই টাকাটা পাবো সেটা হচ্ছে আমাদের মানি ইনকাম। আর ডিসপোজেবল ইনকাম কি? ডিসপোজেবল ইনকাম, আমি তোমাদেরকে টিউশনি পড়া বেশি করবো না, 20,000 টাকা পাই, কত হবে? কত? 20,000 বলে তো? 20,000। যদিও এটা হয় না, আমার পরিবর্তে আমার ক্ষেত্রে খাটবে না, যারা আমার থেকে বড় বড় লোক আছে তাদের ক্ষেত্রেই প্রযোজ্য, আমার ক্ষেত্রে প্রযোজ্য না। যদি আমার ইনকাম 20,000 হয়, এইবার সরকারের উপরে ট্যাক্স যদি লাগাইতো, 10% ট্যাক্স লাগাইলো, 10% ট্যাক্স কত? 2,000। এই 2,000 টাকা সরায় নাও, সরায় নিলে কত থাকবে? 18,000। এই 18,000টাই হচ্ছে হলো ডিসপোজেবল ইনকাম, বাকি ব্যবহারযোগ্য আয়, নাকি না? এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য না, অনেক কন্ডিশন আছে। আমি ট্যাক্স করাবো যখন ইনকাম ইনডাইরেক্ট, তখন বলবো। ঠিক আছে তো? তাহলে বলো
সরাসরি যখন অর্থ পাও এটা কি ইনকাম বলবো? মানি ইনকাম। ডিসপোজেবল ইনকাম কাকে বলবে? সরকার যখন ট্যাক্স দিয়ে যদি তোমার কাছ থেকে টাকাটা নিয়ে নিবে তাকে কি বলবো? ডিসপোজেবল ইনকাম। এই হচ্ছিল তোমার ট্যাক্সটা না, অনেক জায়গায় নাই ওরা, মানে অনেক দেশে এটা চেঞ্জ করে দিয়েছে। ওইটা হচ্ছে তোমার পিটিটি। পিটিটি বোঝো? পার ট্রানজাকশন ট্যাক্স। মানে কি আমাদের ট্যাক্সটা কি ইয়ারলি কাউন্ট হয় না? দেখা গেলো ট্যাক্স ঠিক মতন সরকারকে অনেকে দেয়ও না, ঠিক আছে? তো এই ট্যাক্সটা যখনই সরকারকে দিবে না তখনই ওই অ্যামাউন্টটাকে বলা হয় ব্ল্যাক মানি। কি বলা হয়? ব্ল্যাক মানি। ব্ল্যাক মানি যখনই শুনবো তখন ভাববা না যে ও চুরি ডাকাতি করে আনছে। চুরি ডাকাতি করে আনে নেই। ও কি করছে? ও কষ্ট করে ইনকামটা করছে, কিন্তু ও ট্যাক্স সরকারকে দেয়নি। বোঝা গেল? তো যেই ইনকামের সঙ্গে ট্যাক্স দিবে না সেটাকে কি বলবো? ব্ল্যাক মানি। তার মানে আবার বলো, মানি ইনকামের থেকে ট্যাক্স কাটা গেলে যেটা থাকে সেটা কি? ডিসপোজেবল ইনকাম। ঠিক আছে? তো তা আমি এখন বললাম যে এই ট্যাক্সটা না অনেক অনেক জায়গায় চেঞ্জ করে দিয়েছে, ওইটা ঠিক না। হ্যাঁ, কি বললাম আমি? ওইটা পিটিটি। পিটিটি কি? পার ট্রানজাকশন ট্যাক্স। কি এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের এখানে খাটবেও না, আমাদের পপুলেশন বেশি। পার ট্রানজাকশন ট্যাক্সটা কি জানো? গুগল পে থেকে কোনো রিচার্জ করছো? কত টাকা করে কাটে? এইটাই হচ্ছে হলো পার ট্রানজাকশন ট্যাক্স। এইবার বলো, তুমি যতবারই ট্রানজাকশন করতে তুমি তো রাখবা অ্যাকাউন্টেই, কোনো না কোনো সময় খরচা তো করবা। তো ওই খরচা করার সময় কে টের পাবে? তো কোনো কোনো সোর্সে তো তুমি খরচা করবা। যখনই ব্যাংকের থেকে টাকা তুলবো কি করবে? টাকা কাটবে। ওইটাই হচ্ছে পিটিটি, পার ট্রানজাকশন। বোঝা গেল? এটা আমাদের এখানে চলবে না, অত খাওয়া নেই আমাদের। তাহলে ডিসপোজেবল ইনকাম বোঝা গেল। বলো ইনকাম কয় ধরনের? ইনকাম কয় ধরনের? কি কি? মানি ইনকাম, ডিসপোজেবল ইনকাম। এবার হয়ে গেল রিয়াল ইনকাম। আরেকটা কি? রিয়াল ইনকাম। বলো রিয়াল ইনকাম। রিয়াল ইনকামটা বলছি। রিয়াল ইনকাম কি? আমি তো কামাই করলাম, কামাই ট্যাক্স টুক্স কাটিয়ে ডিসপোজেবল ইনকাম পাইলাম 18,000 টাকা। 18,000 টাকা পাইছি, তোমরা তো জানো না এইদিকে স্যারের একবারে বন্ধনে ঋণে ভর্তি। বন্ধনে কি? ঋণে ভর্তি। 16,000 টাকা, 15,000 টাকা। 15,000 ছাড়বে, 15,000 টাকা আমাকে দিতে হবে না? এইবার যে ঋণটা ওটা তো পরিশোধ করতে হবে আমাকে। পাইলে এখান থেকে 15,000 টাকা ঋণ কাটবে, থাকলো কত? 3,000 টাকা। তাহলে স্যারের রিয়াল ইনকাম কত? 3,000 টাকা। বোঝা গেল? বুঝতে পারলা? তার মানে ঋণ ভালো জিনিস। যেই দিন তোমার সামর্থ্য হবে সেই দিনই ওই জিনিস কিনবা। যেই দিন তুমি ঋণে কিনবা সেই দিন মনে করবা ওইটার সামর্থ্য তোমার না। বোঝা গেল? এই জন্য ঋণে কোনোদিনও ঋণগ্রস্ত কোনোদিনও হবে না। বোঝা গেল? এই যে লোকে যে ইনস্টলমেন্টে কিনে এইখানে ওর সামর্থ্য নাই, ওই সময়ে ওর সামর্থ্য নাই, এই জন্য ঋণে কোনোদিনও কোনো জিনিস করবো না, এটা ভালো না। তাহলে রিয়াল, তাহলে ইনকাম তিনটা বোঝা গেছে। কি কি বললাম? মানি ইনকাম, ডিসপোজেবল ইনকাম, রিয়াল ইনকাম। এটা বুঝতে পারছো? তাহলে ইনকাম কয় ধরনের? মানি ইনকাম, ডিসপোজেবল ইনকাম, রিয়াল ইনকাম। ক্লিয়ার? তাহলে মানি ইনকাম সরাসরি অর্থ উপার্জন করবো, সেটা হচ্ছিল মানি ইনকাম। তোমরা এত খুশি কে? ডিসপোজেবল ইনকাম কাকে বলবো বলো? আর রিয়াল ইনকাম কি হবে? ডিসপোজেবল ইনকাম থেকে ঋণটা বাদ দিয়ে যেটা করে দেবে সেটা কি? এই রিয়েল ইনকাম কি সবার ক্ষেত্রে প্রযোজ্য? যে ট্যাক্স না নিবে তার ডিসপোজেবল ইনকাম হতে ইনকাম তো, হয় কি না? শেষ পর্যন্ত নাও যেতে পারি। এই ডিসপোজেবল ইনকামই ওর রিয়েল ইনকাম, যার কোনো ঋণ নেই। বোঝা গেল তো? তাহলে কোনটা ভালো? এইটা ভালো না এইটা ভালো? ডিসপোজেবল ইনকাম ভালো। ক্লিয়ার? এই যে ইনকামটা বললাম এইটা আমার তোমার ইন্ডিভিজুয়াল ইনকাম। এটা কি? আমার তোমার ইন্ডিভিজুয়াল, এটা পাবলিক ইনকাম, তাই না? আমার তোমার ইন্ডিভিজুয়াল ইনকাম। এতদূর ক্লিয়ার? তাহলে এইগুলা ইনকাম কাদের? আমার তোমার পাবলিকের ইনকাম। ঠিক আছে? তো এই আমার তোমার ইনকাম যদি যোগ করি, আমরা যতজন আছি, আমরা যারা যারা আমাদের ভারতে ইন্ডিয়াতে যারা যারা ইনকাম করি, আমাদের সবার ইনকাম যোগ করলে হবে ন্যাশনাল ইনকাম। কি হবে? ন্যাশনাল ইনকাম। বোঝা গেল? তাহলে এখন কি করবো? জাতীয় আয় বা কি ন্যাশনাল ইনকাম। এখানে লাগাই দিন। হ্যাঁ, ন্যাশনাল ইনকাম। তাহলে ন্যাশনাল ইনকাম কাকে বলবো? জাতীয় আয়। হ্যাঁ, জাতীয় আয়। ঠিক আছে? একটা তো প্রাইভেট ইনকাম বললামই। প্রাইভেট কোনটা? মানে আমার তোমাদের, আমরা যেটা সরাসরি ইনকাম করছি। প্রাইভেট ইনকাম ছাড়াও কর্পোরেট ইনকাম। প্রাইভেট আরেকটা কি?
কর্পোরেট ইনকাম, তারপরে হচ্ছিল তোমার গভর্নমেন্ট, তারপরে হচ্ছিল তোমার ইনভেস্টমেন্ট। প্রাইভেট হচ্ছিল আমি, তুমি, আমরা, আমাদের তো একটা ইনকাম আছে। সবই যদি ওর মধ্যে যায় তাহলে আমরা কি কি করতে আছি, তাই না? প্রাইভেট ইনকাম বোঝা গেল তো, মানে আমার তোমার ইনকাম, এইটা যোগ করে কি পাবো? ন্যাশনাল ইনকাম, হ্যাঁ কি না? ন্যাশনাল ইনকামে যাবে কি যাবে না? আমাদের ইনকামটা ট্যাক্স দিতেছি আমরা সবাই, আমরা কি ন্যাশনাল ইনকামে যাবে। এবার কর্পোরেট ইনকাম বলবো। কর্পোরেট কে? জিও, বড় বড় কোম্পানি, টাটা, এগুলো কি কর্পোরেট সেক্টর। ওরাও তো কামাই করতেছে, ওরাও তো ট্যাক্স দিবে। সব থেকে চুরি অবশ্য ওরাই করে ট্যাক্স। কর্পোরেট তো কামাই করতেছে, তাই না? কর্পোরেট যদি ট্যাক্স চুরি করে ওরা পাইছে জায়গা, কিন্তু ধরা কারা পড়ে? আমরা। প্রাইভেট বোঝা গেল তো। কর্পোরেট কি? যে বড় বড় কোম্পানিগুলো আছে, যে টাটা, বড় বড় সেক্টরগুলো, ওরা যে ইনকাম করতেছে ওইটা যদি যোগ করি সেটা কি হবে? কর্পোরেট ইনকাম। ওইটাও তো ন্যাশনাল ইনকামে যাবে, যাবে কি না? আচ্ছা, গভর্নমেন্ট ইনকাম কোনটা? গভর্নমেন্ট ইনকাম, তোমরা একটা জমি রেজিস্ট্রি করতে যাও তো কত টাকা নেয়? কত একটা পার্সেন্টেজ নেয় জমির সাইজ হিসাবে, তাই না? ও ওই ওই রেজিস্ট্রি টাকাটা কে নেয়? গভর্নমেন্ট নেয়। গভর্নমেন্টের নিজের কিছু পলিসি বিক্রি করে, তাই না? এইগুলো জায়গা থেকে কে কামাই করছে? গভর্নমেন্ট। ওইটাও তো একটা ইনকাম। ওইটাও কোথাও যাবে? প্রাইভেট, কর্পোরেট, গভর্নমেন্ট, এগুলো সবগুলো মিলে কি ন্যাশনাল ইনকাম। বাকি থাকলো ইনভেস্টিং। ইনভেস্টিং কি? ইনভেস্ট, সোজা যদি উদাহরণ দিই, ফোর্ড কোম্পানি। এখন ফোর্ড কোম্পানি মনে হয় ইন্ডিয়াতে নাই। ফোর্ড কোম্পানি যখন আমাদের এখানে ইনভেস্ট করছিল, ও তো আইসা ব্যবসার জন্য ইনভেস্ট করছে, কয়েক বছর ব্যবসাও করছে। এইবার যখন জায়গা, ও যে আমার ল্যান্ডে যে প্ল্যান্টগুলো বানাইছিল সেইগুলোকে ও নিয়ে যেতে পারে? পারে কি? ওগুলো কার? গভর্নমেন্টের। ওগুলো কার? গভর্নমেন্ট। ওগুলো কি রাখবে না বিক্রি করবে? বিক্রি করে ওইখান থেকে ওর টাকা তুলতে হবে তো, তাই না? তাহলে ইনভেস্টিং ইনকাম বোঝা গেল তো। বাইরের কোম্পানি যখন আইসে ইনভেস্ট করলো, ওইটা ছাইটা যখন গেল গা, পুরাটা নিয়ে তো যেতে পারবে না, বুঝতে পারবে? ওইখান থেকে ইনভেস্টিং ইনকাম। আর গভর্নমেন্ট নিজের পলিসি টলিসি বিক্রি করে, হাবিজাবি বিক্রি করে, ওইখান থেকে ইনকাম। আমরা ইনকাম করতেছি, আমাদের ইনকাম। কর্পোরেট ট্যাক্স দিতেছে, তার ইনকাম, কামাই করে ট্যাক্স দিতেছে সরকারকে। এই চারোটা যোগ করলে কি পাই? ন্যাশনাল ইনকাম। বোঝা গেল তো। ন্যাশনাল ইনকামে কয়টা জিনিস অ্যাড করলাম? বলো কি কি? হ্যাঁ, আবার বলো। তাহলে ন্যাশনাল ইনকাম কি 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 যোগ করা হয়? কি কি? প্রাইভেট, কর্পোরেট, গভর্নমেন্ট, আরেকটা কি? ইনভেস্টমেন্ট। ন্যাশনাল ইনকাম বোঝা গেল তো। তাহলে কয়টা জিনিস যোগ করে ন্যাশনাল ইনকাম পাই? কি কি? প্রাইভেট, কর্পোরেট, গভর্নমেন্ট আর ইনভেস্টিং। বোঝা গেল তো। এই জাতীয় ইনকাম, ন্যাশনাল ইনকাম, তিনটা পদ্ধতিতে মেজারমেন্ট করা যায়। জাতীয় ইনকাম কয়টা পদ্ধতিতে মাপা যায়? তিনটা পদ্ধতিতে মাপা যায়। জাতীয় ইনকাম কয়টা পদ্ধতিতে মাপা যায়? তিনটা। সবার প্রথমে বলি আয় পদ্ধতি। এটা বোঝানোর কোনো ব্যাপার নাই। আয় পদ্ধতি একটু আগে বলে দিলাম। আয় পদ্ধতি কি? আয় পদ্ধতি হচ্ছিল যে এই যে আমরা ইনকাম করলাম, গভর্নমেন্ট ইনকাম করলো, প্রাইভেট সেক্টর তোমার কর্পোরেট ইনকাম করলো, ইনভেস্টিং এর থেকে ইনকাম, এই সবগুলা, এগুলো তো আয়, তো ইনকাম তো, এই সবগুলা যোগ করে যেটা পাই সেটা কি? আয় পদ্ধতি। বোঝা গেল তো। আয় পদ্ধতি। আরেকটা হয় উৎপাদন পদ্ধতি। আরেকটা কি? উৎপাদন পদ্ধতি। ভালো করে বুঝবা কিন্তু। তাহলে বলো, ন্যাশনাল ইনকাম কয়টা পদ্ধতিতে বের করা? তিনটা পদ্ধতি। সবার প্রথমে আয় পদ্ধতি, সোজা সাপটা ব্যাপার। সবার আয় যোগ করে যেটা হয় সেটাই ন্যাশনাল ইনকাম। এই পদ্ধতিতে বের করা যায়। আরেকটা কি? উৎপাদন পদ্ধতি। এইটা ডাইরেক্ট বের করা যায়। উৎপাদন পদ্ধতিটা অ্যাকচুয়ালি তোমার অ্যাজাম্পশন, আনুমানিক। কেমন করে আনুমানিক? কোনো, কেননা দেখো প্রোডাকশন কিসে কিসে আছে দেখো, জিডিপি আছে না? প্রোডাকশন সবগুলোতে দেখো লাগানো আছে জিডিপি, তারপরে কি জিএনপি, তারপরে কি এনডিপি, তারপরে কি এনএনপি। ঠিক আছে? এইবার ভালো করে উৎপাদন পদ্ধতির থেকে কিভাবে আমরা ইনকাম করব? আমি যদি দেখি ও কি উৎপাদন করতেছে, ও কি উৎপাদন করতেছে, আর ওই উৎপাদনের জন্য ও কি কি ইনভেস্ট করছিল, কি কি কাজ করছিল, সেইখান থেকে তো আমি ওর একটা আনুমানিক আয় বেরই করতে পারি। ও যদি কোনো একটা জিনিস উৎপাদন করলো, আমি বুঝতে পারবো না যে এটা বাজার রেট কত, কত এখন চলতেছে। তার মানে একটা আনুমানিক পদ্ধতিতে আমরা আয় বের করতে পারি কি পারি না? বোঝা গেল কি? ভালো করে বোঝো। তাহলে উৎপাদন পদ্ধতি কি? কোনো
প্রোডাকশন, কোনো কিছু প্রোডাক্ট যদি আমরা জানতে পারি, কোনো কিছু প্রোডাকশন যদি জানতে পারি, ওর ইনভেস্টমেন্ট থেকে আমরা একটা আনুমানিক আনুমানিক ইনকাম ওর বাই করতেই পারি। তো উৎপাদন পদ্ধতিতে কিভাবে ন্যাশনাল ইনকাম বের করা যেত? যত কোম্পানি আছে, যত তার প্রোডাকশন কি, তার যে ইনভেস্টিং, যার যে কাঁচামাল, তার রেট কি, ও ওইখান থেকে কি ইনকাম করতেছে, সেটার থেকেও আমরা ন্যাশনাল ইনকাম বের করতে পারি। বোঝা গেল তো? এইবার আমাকে পরীক্ষায় প্রশ্ন আসছিল যে ন্যাশনাল ইনকামে এই চারটার মধ্যে কোনটা সরাসরিভাবে যুক্ত? কি বললাম? একদম হুবহু এই প্রশ্নটাই। কি বলছি? যে এই চারটার মধ্যে কোন জিনিসটা ন্যাশনাল ইনকামের সঙ্গে সরাসরিভাবে যুক্ত? বলো দেখি। কি জোরে বলো। এনএনপি। আচ্ছা, আমরা কি মেজারমেন্ট করতেছি? ন্যাশনাল ইনকাম। ভালো করে বোঝো, ন্যাশনাল ইনকাম। এবার আমাকে বলো তো, এই জিডিপিটা কি ন্যাশনাল? আমাদের জিডিপি কি বাইরের দেশে এসে তো আমাদের এখানে কামাই করতে পারে? তো জিডিপি কে নিতে পারবো? জিডিপি কে নিতে পারবো? জিডিপি কে নিতে পারবো না যখন, তাহলে এনডিপি কে কেমন করে নিবা? কেমন করে নিতে পারবা? এনডিপি তো ওইটাই, খালি শুধুমাত্র কি ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে বাইর করা। তার মানে এনডিপি কি নিতে পারবো? এনডিপিও নিতে পারবো না। কে কে পড়ে থাকলো? জিএনপি, এনএনপি। বলো, জিএনপি আর এনএনপি এর মধ্যে কোনটা নিব? কি নিব? ভালো করে বুঝো, আমরা এখানে ন্যাশনাল ইনকাম সম্পর্কে পড়তেছি, আর এইখানে জিএনপি ফুল ফর্ম কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আর এটা কি? নেট ন্যাশনাল প্রোডাক্ট। আমার ইনকাম, আয়, যেইটা আমার কোম্পানি তৈরি করতেছিল, ডেপ্রিসিয়েশন কি বললাম, ভাঙাচোরাগুলা, ভাঙাচোরার দাম কেউ আমাকে দিবে? ওইটার থেকে তুমি কিছু আয় করতে পারবা? তাহলে জিএনপি নিবা না এনএনপি নিবা? এনএনপি। তাইলে বলো, ন্যাশনাল ইনকামের সঙ্গে কোন প্রোডাকশনটা যুক্ত? এনএনপি। কোন প্রোডাক্ট? নেট ন্যাশনাল প্রোডাক্ট। বোঝা গেল? উৎপাদন পদ্ধতি ক্লিয়ার। আরেকটা আছে, সেটা হচ্ছে ব্যয় পদ্ধতি। আচ্ছা, তার আগে আমাকে একটা বলো, কোনটা বেশি সুবিধাযোগ্য হলো, আয় পদ্ধতি না উৎপাদন পদ্ধতি? আয় পদ্ধতি। তার মানে পরীক্ষা যদি কোনো ধরনের প্রশ্ন আসে, তিনটা মেজারমেন্টের মধ্যে কোনটা তোমরা প্রয়োগ করবা? আয় পদ্ধতি। যদি বলে ন্যাশনাল ইনকামের সঙ্গে জিএনপি যুক্ত নাকি জিডিপি যুক্ত, বলো। জিএনপি যুক্ত না জিডিপি যুক্ত? কোনোটাই না, আমি তো ইচ্ছে করে বলি নাই। তাহলে কি কোনটা যুক্ত? এনএনপি। ক্লিয়ার? বোঝা গেল তো? আরেকটা হচ্ছিল ব্যয় পদ্ধতি। আরেকটা কি বললাম? আরেকটা কি? ব্যয় পদ্ধতি। এটা আমাদের দেশে চলবে না, কেন? আমাদের পপুলেশন বেশি। কেমন করে চলবে না? এই ব্যয় পদ্ধতিটা আগে বুঝো। আমি যদি তোমাকে বলি যে আমার ইনকামে আমি 250 টাকা খরচা করার পরে 50 টাকা পড়ে আছে, বলো আমার ইনকাম কত? আমার 250 টাকা খরচা করার পরে 50 টাকা পড়ে আছে, বলো আমার ইনকাম কত? কেমন করে বের করলা? তোমার খরচা, তোমার ব্যয়টা সেভিংস এর সঙ্গে যোগ করে দিলে কি পাইতেছো? আয়। এইটাই হচ্ছিল তোমার ব্যয় পদ্ধতি। বোঝা গেল তো? কোন দেশ নির্দিষ্ট বছরে ব্যয় করার পরে যে আয় সঞ্চিত থাকে, অর্থাৎ ব্যয় ও সঞ্চয়ের সমষ্টি থেকেই জাতীয় আয় পরিমাপ করা সম্ভব। বোঝা গেল তো? বুঝতে পারলা? ব্যয় পদ্ধতি বুঝতে পারলা? আমার ব্যয়, আমার খরচ, আর আমার যে সঞ্চয়টা আমার আয় না? আমি ইনকাম করছি তো, তো ওইটাও তো আমার আয়। তাহলে আমার ব্যয় এবং সঞ্চয় যোগ করলে যেটা পাবো, সেটা হচ্ছে আমাদের ব্যয় পদ্ধতি। আমাদের এত পপুলেশন, সবার অ্যাকাউন্ট কি চেক করা সম্ভব? কে কত খরচা করলো, কে কত জমাইলো, এগুলো যোগ করে ওরা আয় বাই করো, তারপরে ন্যাশনাল আয় সবারটা সম্ভব? এটা পপুলেশন যেসব দেশের কম, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। বোঝা গেল তো? তাহলে বলো, ভারত আমাদের দেশ কয়টা পদ্ধতিতে ন্যাশনাল ইনকাম বের করতে পারে? এটা তো প্রযোজ্য না আমাদের দেশে, দুইটা। সব থেকে সুবিধাজনক কোনটা? বোঝা গেল? ইনকাম বোঝা গেল, ন্যাশনাল ইনকাম বোঝা গেল, কয় পদ্ধতিতে মেজারমেন্ট করা হয়। ক্লিয়ার? বুঝছো? এবার এই যে এতগুলা পদ্ধতিতে যে আমরা ন্যাশনাল ইনকাম বের করলাম, এনআই লিখে, হ্যাঁ, ন্যাশনাল ইনকাম বের করলাম,
এই ন্যাশনাল ইনকামকে যদি আমাদের টোটাল পপুলেশন দিয়ে ভাগ করে, কি লিখলাম পপুলেশন, ন্যাশনাল ইনকামকে যদি টোটাল পপুলেশন দিয়ে ভাগ করলাম, যেটা পাবো সেটা পার ক্যাপিটা ইনকাম। কি বললাম? পার ক্যাপিটা ইনকাম। কি পিসিআই, এটাকে কোনো সময় সিপিআইও বলে, ঠিক আছে তো? পার ক্যাপিটা ইনকাম। তাহলে পার ক্যাপিটা ইনকাম ইজ ইকুয়াল টু কি বলো? ন্যাশনাল ইনকাম বাই পপুলেশন। ন্যাশনাল ইনকাম বাই পপুলেশন। আজকের দিনে ভারতের ন্যাশনাল ইনকাম অ্যারাউন্ড 8,500, 8,800 সামথিং, ঠিক আছে তো? মানে আমি কথার কথা বলি, এক বছরে আমাদের দেশে একটা লোক এটা 1,20,000, কত হাজার টাকা? এক একটা লোকের, কিন্তু বললাম এক একটা লোকের, বছরে বছরে কত বললাম? বছরে এক একটা লোকের ন্যাশনাল ইনকাম যেটা ছিল সেটাকে পপুলেশন দিয়ে ভাগ করো, এটা বছরে বাৎসরিক 1 লাখ করে। তাহলে বলো তো এক এক মাসে কত হয়? কত হয়? 10,000। তার মানে যদি ন্যাশনাল ইনকাম, আমাদের দেশের যে ইনকাম, সেটা প্রত্যেকটা লোকের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতাম, তাহলে ও মাসে কত টাকা করে পাবে? 10,000। কোনো কোনো সময় কেউ কেউ বলছিল মান্থলি অ্যাকাউন্টে লাগি প্রত্যেক ব্যক্তির 15 লাখ টাকা করে দিবে। ন্যাশনাল ইনকাম ভাগ করলেও আমাদের লোক এত করে পাবে না। তবু এটা আমি 10,000 নেটে মাইরে দেবো। পার ক্যাপিটা ইনকাম অফ ইন্ডিয়া 8,500, 8,800 সামথিং। পাকিস্তান তো 6,500, এখন অনেক ডাউন। আমি এটা আগের কথা বললাম। 10,000 টাকা মানে বলো, কোনো দেশ যদি তোমার দেশে ব্যবসা করতে আসে, তাহলে তোমার দেশের কি দিকে আসবে? জিডিপি। এইবার তোমার দেশ কতটা উন্নতি করলো কি দিকে বুঝবা? পার ক্যাপিটা ইনকাম দিয়ে বুঝবা, এক একটা লোকের ইনকাম দিকে বুঝবা। বুঝলা তো? বোঝা গেল তো? এইটা এখন আরো অনেক কমে গেছে, বর্তমানে 8,800 সামথিং, আমার শিওর না ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকাম। এইটা পাকিস্তানের অ্যারাউন্ড 6,500 হবে, বাংলাদেশ ওর থেকে আগে 7,500, বাংলাদেশ ওর আগে 7,500। বোঝা গেল তো? আর বাংলাদেশ আমাদেরকে ছুঁই ছুঁই। পার ক্যাপিটা ইনকাম কি? পার ক্যাপিটা ইনকাম আমি একটা লোকের হচ্ছিল বছরে বছরে 1,20,000 হইলে পরে তুমি এক এক মাসে কত করে হবে? 10,000 টাকা করে। তার মানে ন্যাশনাল ইনকাম যদি বর্তমানে তোমাদেরকে ভাগ করে দেয়, তাহলে এক একজন কত করে পাবা? 10,000। ভোটার আইডি থাকতে হবে, পপুলেশন ইয়েতে নাম থাকতে হবে। বোঝা গেল তো? তাহলে ন্যাশনাল ইনকাম বোঝা গেল, পার ক্যাপিটা ইনকাম বোঝা গেল, কোনো সমস্যা নাই তো? মেজারমেন্ট বুঝতে পারলা? 3টা পদ্ধতি মেজারমেন্ট। ইনকাম বুঝায় ফেলাইছি, বেকারত্ব বুঝাবো না, তা তো আর হয় না। এবার বেকারত্ব বুঝতে হবে। বেকারত্ব কি? আনএমপ্লয়মেন্ট। বেকারত্ব কি? আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট। বেকারত্ব কি? বেকারত্ব বোঝানোর কোনো দরকার আছে? বেকারত্ব তোমরা জানো। বেকারত্ব কি? কোনো ব্যক্তি কর্মক্ষম বা কাজ খুঁজছেন কিন্তু কাজ পাচ্ছেন না, তাকে কি বলা হয়? বেকারত্ব। নিজেরাই তো বেকার, জানো তো বেকারত্ব কাকে বলে? হ্যাঁ কি না? বোঝা গেল তো? এই বেকারত্ব, মন দিয়ে শুনবা কিন্তু, এই বেকারত্ব 6 প্রকারের হতে পারে। বেকারত্ব কয় প্রকার হতে পারে? 6 প্রকার। প্রকারটা বলি। একটা হচ্ছে ফ্রিকশনাল, একটা হচ্ছে স্ট্রাকচারাল, তারপরে হচ্ছিল সাইক্লিক্যাল, তারপরে হচ্ছিল তোমার এডুকেশনাল, ডিসগাইজ। কোন লোকটা মনে করছে? আমাদের ইকোনমিক্স টিচার একই ছিল তো, আমরা সবাই ইকোনমিক্স ছিল তো, এই বেকারত্ব সবই মনে করবে, তখন মুখস্থ করছিলে, এখন বুঝবা। এদিকে দেখাও। তাহলে কি বললাম? আর বেকারত্ব বুঝলা তো? কাজ পাইতেছে না, এদিকে ওদিকে ঘুরে বেড়াতে, তার মানে কি ওটাই বেকারত্ব। বেকারত্ব কয় প্রকার হতে পারে? 6 প্রকার। কি কি? একটা ফ্রিকশনাল, স্ট্রাকচারাল, সাইক্লিক্যাল, এডুকেশনাল, ডিসগাইজ, সিজনাল। বোঝা গেল তো? খুব সোজা জিনিস, আর পরীক্ষায় আসে কিন্তু। মানে এটা বলে দিয়ে বললো যে এটা কি ধরনের বেকারত্ব, বোঝো ওঠা। বেকারকে জিজ্ঞাসা করতেছে কি ধরনের বেকারত্ব, বেকারই বলতে পারবে কি ধরনের বেকারত্ব। তাহলে বলো, আনএমপ্লয়মেন্ট কয় ধরনের? কি কি? ফ্রিকশনাল, স্ট্রাকচারাল, সাইক্লিক্যাল, এডুকেশনাল, ডিসগাইজ,
হলো। এবার ফ্রিকশনালটা, ফ্রিকশনাল ঘর্ষণজনিত বেকারত্ব। ঘর্ষণজনিত বেকারত্ব এটা হলো মিসেলেনিয়াস পরীক্ষায় ইন্টারভিউ দেওয়ার পরে একটা ছেলের চাকরি হয়েছে, আমার সঙ্গে ইন্টারভিউ দেওয়া। তো ওই ছেলেটা প্রাইমারি স্কুলের চাকরি করতো, প্রাইমারি স্কুলের চাকরি হতো। এবার ওর যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে, ঠিক আছে, তো অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন আসবে তার আগে তো এনওসি লাগবে, প্রাইমারি স্কুল থেকে এনওসি লাগবে, প্লাস আবার ওকে রেজিগনেশন দিতে হবে। দেওয়ার সাথে সাথেই তো তোমাকে জয়েন করাবে না, ও আবার ওর কাছে অ্যাপ্রুভাল আসবে যে তুমি জয়েন করতে আসো, তারপরে না যাবে, কিন্তু এনওসি তো ওর আগেই লাগবে। এবার কি হয়েছে, ও তো রেজিগনেশন আগে দিয়েছে, রেজিগনেশন আগে দেওয়ার পরে ও প্রচণ্ড ভয়ে ছিল, ওর প্রচণ্ড ভয় ছিল আদৌ কেন পশ্চিমবঙ্গ আমাদের কেসে কেসে কেসাময়, হ্যাঁ কি না, ও ট্রেন্ড হয়ে গেছে কেস, তো ভয় আছে যে কোন দিন আবার কেস করে বসে দেয়, তাই না? তো একটা মিডিয়াম থেকেও আরেকটা মিডিয়ামে যাবে, এই যে স্প্যানটা, এই স্প্যানে কি ওর কোনো কাজ ছিল? এইটাকেই বলা হয় ঘর্ষণজনিত বেকারত্ব। বোঝা গেল তো? তার মানে কি বললাম, একটা নতুন কাজ থেকে অন্য কোনো নতুন কাজে যাওয়ার যে মাঝখানের যে স্প্যানটা, সেটাকেই বলা হয় কি? ঘর্ষণজনিত বেকারত্ব। ঘর্ষণজনিত বেকারত্বতে কাজ হারানোর কথা বলে নাই কিন্তু। তাহলে ঘর্ষণজনিত বেকারত্ব বোঝা গেল। ঘর্ষণজনিত বেকারত্ব কাকে বলে? যখন কোনো ব্যক্তি মনে শোনো এক চাকরি থেকে আরেক চাকরিতে স্থানান্তরিত হন এবং এই স্থানান্তরের মধ্যে কিছু সময় বেকার থাকেন, এটা কি বলা হয়? এটা হচ্ছে তো স্বল্প মেয়াদী, ও তো কোনো না কোনো দিন জয়েন করবেই, এটা কি স্বল্প মেয়াদী। তাহলে ঘর্ষণজনিত বেকারত্ব কাকে বলে? একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে চাকরি করার সময় মাঝখানে যে স্প্যানটা, সেটাকেই বলা হয় কি? হয়ে গেল ঘর্ষণজনিত বেকারত্ব। এইবার ফ্রিকশনাল বুঝলা তো? যেমন রনি ওই তোমার ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যেই কোম্পানিতে ও কাজ করতো, কাজ করতে করতে ওর আর পছন্দ আমি এই কোম্পানিতে কাজ করবো না, অন্য কোম্পানিতে তো ইয়ে দিবে, তো অ্যাপ্লাই করবে, তো তো সাথে সাথে কি চাকরি পাওয়া যাবে না, ওকে রেজিগনেশন দিতে হবে, চুপচাপ বসে থাকবে, এই মনের মাথা আড্ডা মারবে, ওই মারবে, এই যে সময়টা, এইটাকে কি বলবো? ঘর্ষণজনিত বেকারত্ব। এবার কিসে আসবো? স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে তো? কাঠামোগত বেকারত্বটা বলবো। কাঠামোগত বেকারত্বটা হচ্ছে যে আগে তোমাদের বাড়িতে আছে কিনা জানি না, আমার বাড়িতে তো আছে। আগে ছিল সিআরটি টিউবের টিভি, বড় বড় বাক্স টিভি, যেটাকে আমরা বাক্স টিভি। তো এই বাক্স টিভি যারা রিপেয়ার করতো, ওরা কি জানতো বাক্স টিভির ইয়ে হয়ে যাবে? জানতো কি বন্ধ হয়ে যাবে একদিন? এখন তো প্রায় বন্ধ বললেই চলে, তো প্রায় নাই, এক দুটো বাড়িতে। এখন নষ্ট হলে তুমি বাক্স টিভি কিনতে পারবা না, ঠিক আছে তো? এই বাক্স টিভির পরিবর্তে কি টিভি আসলো? এলইডি। এইবার বাক্স টিভির যা কাজ, এলইডিরও কি তাই কাজ? এবার ভালো কথা শুনো, বাক্স টিভি যারা ঠিক করতো তারা কি এলইডি টিভিও ঠিক করতে পারবে উইদাউট এনি ট্রেনিং? পারবে? ঠিক করতে পারবে না। তাহলে এইবার ওরা তো এবার বুঝলো যে বাক্স টিভি তো হাওয়া হয়ে যেতেছে গা, বাক্সটা হাওয়া হয়ে যেতেছে গা, এই বাক্স টিভিটাকে তো ছাইরা ওকে ট্রেনিং যেতে হবে এলইডি টিভি ঠিক করার জন্য। এই যে ও যে শিখতেছে, ওই যে কাজে যে শিফট হবে, এই যে এলইডি টিভি কাজ যে করা ও শিখবে, এই সময় কি ওর কোনো কাজ থাকবে? বাক্স টিভি ধরো বন্ধ নাই, ওই লোকটা খাবে কি করে? ও তো বেকারে পরিণত হবে, এবার তো নতুন কাজ শিখাতে যাবে। তো এই যে একটা কাজ বন্ধ করে ওর যে কাজটা পরিবর্তন করে অন্য যাবে, মানে শিখে আগেরটা কি বলছিলাম, অল্প সময়ের জন্য থাকে, আর এইটা কি অল্প সময়ের জন্য মেয়াদি হবে, ও কাজ শিখবে তারপরে ঠিক করবে। এই যে মাধ্যমটা চেঞ্জ, এর মাঝখানে যে ও বেকার থাকলো, এইটাকেই বলা হয় স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। বোঝা গেল? আরেকটা উদাহরণ দিই, যেমন টাইপরাইটারের কাজ এখন আর কোথায় হয় কি? টাইপরাইটারের কাজ হয়, এই টাইপরাইটার যারা ঠিক করতো ওরা কি এখনো ওই ভরসাতেই থাকবে কবে টাইপরাইটার ওর কাছে আসবে? 2, 3টা 5টা খুঁজলে ওই কোর্টের আশেপাশে পাওয়া যায়, তাই না? তো ওরা কি করবে? টাইপরাইটার বাদ দিয়ে এখন কম্পিউটারের কাজ শিখবে, সে কই যাবে? কম্পিউটার ঠিক করতে। বোঝা গেল তো? তাহলে এইটাকে কি বলা হয়? স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। বোঝা গেল তো? এইবার আসি স্ট্রাকচারালের ইয়েটা কি লেখা আছে। কাঠামোগত বেকারত্ব হলো প্রযুক্তিগত উন্নতির ফলে, ভালো করে বোঝো, প্রযুক্তিগত উন্নতির ফলে পুরনো কাজগুলো অচল হয়ে গেলে নতুন কাজের দক্ষতা না থাকা ব্যক্তিরা কাজ হারিয়ে ফেলে, এটাই কি বলবো? স্ট্রাকচারাল। এইবার সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট আসে।
সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট কি? বাণিজ্য চক্রের মন্দা পর্যায়ে এই বেকারত্বের অভাব হয়, অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে যদি কোনো কোম্পানি বন্ধ হয়ে যায় তাহলে চক্রীয় বেকারত্ব আবির্ভূত হয়। বইয়ের লেখা কি বোঝো? এবার মন দিয়ে শুনো। শিলপাটা ধার করাবেন, শুনতে পাও? আগে শুনতে পেলে না? শিলপাটা ধার করাবেন, আগে অহরহ আসতো, আগে বেশি আসতো। শিলপাটা ধার করাবেন, তোমাদের গ্রাম ঘেঁষা, তার জন্যই গ্রাম ঘেঁষা। এখন দুপুরবেলা কোনো টাউনে যাক, টাউনে গিয়ে চিলে দেবে শিলপাটা ধার করাবেন, ঘুমের সময় যে ডিস্টার্ব করে শিলপাটা ধার করে। কার বাড়িতে শিলপাটা আছে? এখন নতুন বউরা শিলপাটাতে বাড়তে গেলে অবস্থা টাইট হয়ে গেছে, ওরা সবার প্রথমে মিক্সি মেশিনই চায়। বোঝা গেল তো? তো শিলপাটাটা কি আছে? তার মানে এই শিলপাটা যে যারা ধার করে খাইতো, ওদের ওদের কি ব্যবসা বাড়ছে না কমছে? তাহলে এখানে হইলো না যে বাণিজ্য চক্রের মন্দা পর্যায়ে? তাহলে আমি উদাহরণ দিয়ে বলতেছি, শিলপাটারই কথা বলতেছি না। তাহলে এটা কি হলো? ওর বাণিজ্য চক্রের মন্দা হলো না? ও কি ওই কাজ করে আর খাবে? ওই কাজটা কি আর থাকলো? ওই কাজটা শিলপাটাই বন্ধ হয়ে গেল, আর শিলপাটার যে ঠোকা একা ও কি আর থাকবে? এই যে কাজটা একবারে বন্ধ হয়ে গেল, এটা কি? এইটাকেই হচ্ছিল সাইক্লিক্যাল। ভালো করে বোঝো। ফ্রিকশনালটা কি? ফ্রিকশনালটা কি? একটা কাজ ছেড়ে আরেকটা, তাই না? এইটা হচ্ছিল কি? এইটা হচ্ছিল ডিমান্ডের আপডেটেশন। ডিমান্ডের আপডেট যেমন কি আমাদের আগে কিবোর্ড মোবাইল ছিল না, ভাবতাম তো ওইটাই তো মেলা। কিবোর্ড, এখন কি কিবোর্ড আছে? কিবোর্ড থাকলে হয় না। আমি যাতে ওইখানে টিভি দেখতে পারি, আমি যাতে ওইখানে গান শুনতে পারি, আমি যাতে ওইখানে অঙ্ক করতে পারি, আমি যাতে ওইখানে কিছু লিখতে পারি। তারপরে তো কোথায় শিফট হলো? ওই স্মার্টফোন, স্ক্রিন টাচ, তাই না? তাহলে এটা কি ডিমান্ড কি আপডেট হইলো? তো তুমি আরো চাই, আরো চাই, তাই না? তার মানে এটা হচ্ছে ডিমান্ড আপডেট। আর এটা কি স্ট্রাকচার? কি ডিমান্ড চেঞ্জ। কি হলো ডিমান্ড চেঞ্জ? তুমি আগে কি দেখতে? ভোটটা টিভি দেখতা, পাশের বাড়িতে এলইডি আসছে, আমি এটা দেখবো না, আমি রাখবো, ওই ভোটটা টিভি ভাগায় দিলাম, হয় কি না? তো এটা কি হলো? ডিমান্ড কি হলো? ডিমান্ড কি হলো? চেঞ্জ। আর এটা কি হলো? বন্ধ, বাড়ি চলো, কোম্পানি বন্ধ। বোঝা গেল তো? তাহলে বলো আনএমপ্লয়মেন্ট কয় ধরনের? প্রথম থেকে বলো। ফ্রিকশনাল, স্ট্রাকচারাল, সাইক্লিক্যাল, এডুকেশনাল। দিস গাইস আজকে আপাতত তিনটা বললাম, বাকি তিনটা কবে বলবো? পরের দিন। বোঝা গেল তো? বন্ধ হয় নাই, রিভিশন দিব না? তাহলে বলো পিপিপি জিডিপি কি? পারচেজিং পাওয়ার জিডিপি। তার মানে কি? কোনো ব্যক্তির ক্রয় করার ন্যূনতম ক্ষমতা। বোঝা গেল তো? সবার পিপিপি সেম হয় না। হয়ে গেল? আচ্ছা, তারপরে বলো। আচ্ছা, পিপিপি জিডিপি থেকে ভারতে কত নম্বরে? রিয়াল জিডিপি থেকে ভারত কত নম্বরে? প্রথম কে? রিয়ালে। আর পিপিতে প্রথম পিঁপড়া ধরে খায়, ওই জন্য পিপিপি। আচ্ছা, তারপরে বলো আয় কয় ধরনের? কি কি? মৌদ্রিক আয় বা মানি আয়, ডিসপোজাল ইনকাম, আর এটা কি? রিয়াল ইনকাম। আচ্ছা, মানি ইনকাম কাকে বলবো? সরাসরি পয়সা দাও। ডিসপোজাল কাকে বলবো? ট্যাক্স নিয়ে নিল সরকার আমাদের, এটা কি? ডিসপোজাল, ব্যবহারযোগ্য। তারপরে কি? রিয়ালটা কোনটা? আমার দেনা থাকলে পরে ওটা মিটাইতে হবে, কি হবে না? তার মানে কি ওই দেনা শোধ করার পর যেটা থাকবে সেটা কি আমাদের রিয়াল ইনকাম। আচ্ছা, ন্যাশনাল ইনকাম কি কি যুক্ত হয়? প্রাইভেটের টাকা আমাদের, তারপরে কি কর্পোরেটের, তারপরে কি গভর্নমেন্টের ইনভেস্টিং। বোঝা গেল তো? তারপরে ন্যাশনাল ইনকাম কয় পদ্ধতিতে মেজারমেন্ট করা যায়? কয় পদ্ধতিতে? 3 পদ্ধতিতে। কি কি? আয় পদ্ধতি, তারপরে উৎপাদন পদ্ধতি, তারপরে মুখস্থ তো কোনটা বেশি? ভারতে কয়টা চলে? কি কি? আয় পদ্ধতি আর। আচ্ছা বলো পার ক্যাপিটা ইনকাম কাকে বলে? ন্যাশনাল ইনকাম বাই পপুলেশন। বোঝা গেল তো? পিসিআই ফুল ফর্ম কি বলবো? পার ক্যাপিটা। পিসিআই কি? আনএমপ্লয়মেন্ট কয় প্রকার? বলো কি কি? সাইক্লিক্যাল, এডুকেশনাল, নিউজ রাইট, সিজনাল। আজকে তিনটা শিখছি। তারপর ফ্রিকশন কাকে বলবো? একটা কাজের থেকে। আর স্ট্রাকচারাল কি বলবো? প্রযুক্তিগত ইয়ের জন্য কিছুদিনের জন্য ইয়ে থাকে, পরে শিখা আবার ফিরে যায়, তাই না?
তারপরে সাইড থেকে একদম কাজই বন্ধ, লোক চোখ গেছে গা, শাটার ক্লোজ, বোঝা গেল? তাহলে আজকে কি বললাম, ভর বেগ বোঝা গেল, ফিজিক্স বুঝতে পারছো? রাজীব এই নতুন বুঝতে পারছো? আর ইকোনমিক্স, যেটা রাজীব ইকোনমিক্স বুঝছো, ক্লিয়ার তো? দেখো ইকোনমিক্সটা সিজিএল সিএসএস এর বেশি আছে, বিসিএস এ বেশি আছে, আর আমাদের রাজ্য সরকারে আসতে খুব কম, মিছিল নিয়ে আসতে পারে এক দুইটা প্রশ্ন, তাও উপর পড়তে। বোঝা গেল তো? বিশাল বুঝতে পারছিস তো? কোনো সমস্যা হচ্ছে না রনি? হ্যাঁ, একটু দাঁড়াও, কেউ উঠবে না।